আজকে দশম শ্রেণীর চলতরিতের পরবর্তী যে চ্যাপ্টারটি পরমাণু নিউক্লিয়াস, সেই চ্যাপ্টারের তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি অংশটি নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় রশ্মি যেগুলো আমরা শুনেছি নামগুলো, সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1896 সালে একজন বিজ্ঞানী, যার নাম হেনরি বেকারেল, তিনি একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। কি লক্ষ্য করেন? যে উনি লক্ষ্য করেন ইউরেনিয়ামের একটা যৌগ, যেটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ইউরানিল সালফেট, এই যৌগটা থেকে নিজে নিজেই অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এই যৌগটা তার কাছে থাকা একটা কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেট যদি রেখে দেওয়া হয়, তাহলে সেই প্লেটকে সে ক্ষতিগ্রস্ত করছে। এই ঘটনাটা কিন্তু উনি লক্ষ্য করলেন, এবং এই ঘটনাটার জন্য, এইভাবে ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু এই যৌগটাকে বাইরে থেকে কোনো রকম শক্তি বা উদ্দীপ্ত করার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। অর্থাৎ এই ঘটনাটি কিন্তু স্বতঃস্ফূর্ত। এর পরবর্তীকালে বেকারেল যেমন এই ইউরেনিয়াম ঘটিত যৌগের ক্ষেত্রে এই বিশেষ ঘটনাটি লক্ষ্য করলেন, পরবর্তীকালে বিজ্ঞানী মেরি কুরি থোরিয়াম মৌলেও এই ঘটনাটিই দেখতে পান। এছাড়া পরবর্তী আরও কিছু মৌল, পোলোনিয়াম, রেডিয়াম, এই ধরনের যৌগতেও কিন্তু, এই মৌলতেও এই ধরনের এই একই ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে আসলে হচ্ছিল কি, এই ধরনের যৌগগুলো মৌলগুলো থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি কিন্তু নির্গত হচ্ছিল, এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে, যা ওই ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করছিল বা আক্রমণ করছিল। যেহেতু হেনরি বেকারেল সর্বপ্রথম এই ঘটনাটি লক্ষ্য করেন, তাই ওই রশ্মিগুলোর নাম দেওয়া হয় বেকারেল রশ্মি, এবং এই রশ্মিগুলোই আসলে তেজস্ক্রিয় রশ্মি, এবং এই ঘটনাটাই হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তো স্বাভাবিকভাবে তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি? এই ধরনের যে ঘটনাগুলো, এই যে ঘটনাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা দেখা গেল যে কিছু ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকেই ঘটনাটা ঘটছে। অর্থাৎ তেজস্ক্রিয়তার ঘটনাটা ঘটছে ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে। এই সমস্ত ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসগুলো দেখা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হচ্ছে, এবং এই বিভাজিত হওয়ার ফলে কী হচ্ছে, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট মৌলের পরমাণু নিউক্লিয়াসে কিন্তু পরিণত হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত মৌলগুলো বিশেষ এক ধরনের রশ্মি নির্গত করছে, যা ওই ফটোগ্রাফিক প্লেটকে, যেমন আগে বললাম, আক্রমণ করছিল। এবং এই ঘটনাটার উপর বাহ্যিক কারণ যেমন চাপ, তাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এই সমস্ত কোনো কিছুই প্রভাব বিস্তার করতে পারে না। এই সামগ্রিক ঘটনাটাই হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তা, এবং নিশ্চিতভাবে ওই সমস্ত মৌলগুলো হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় মৌল। তো এই হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভিটি। আমরা কী কী তেজস্ক্রিয় মৌল পাই? যেমন হচ্ছে গিয়ে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, রেডন। এছাড়া ইউরেনিয়ামের তোর প্রায় সকল মৌলই হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় মৌল। এখন এই ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসে যে এই ধরনের অদৃশ্য রশ্মি স্বতঃস্ফূর্তভাবে নির্গত হচ্ছে, তার পেছনে কারণটা কি না, দেখা গেল এই সমস্ত ভারী মৌলের পরমাণুর যে নিউক্লিয়াস, তাদের ক্ষেত্রে N/P রেশিও, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন, এদের যে রেশিওটা, সেটা 1.5 থেকে বেশি হয়। অর্থাৎ নিউটনের সংখ্যা কিন্তু প্রোটনের চাইতে বেশি হয়, এবং এই রেশিওটা যখনই 1.5 ক্রস করে, তখনই ওই সমস্ত মৌলগুলো অস্থায়ী হয়, এবং তারা স্থায়ী মৌলে পরিণত হওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে সর্বদাই
এই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে থাকে। এবং এই ঘটনাটা লক্ষ্য করা যায় কিন্তু এই ভারী মৌলের পরমাণুর ক্ষেত্রে। তাই ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াসে এই তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ অনবরত হয়ে চলেছে। এবার আমি যদি এই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলোকে পরপর সাজাই তাহলে কি দেখতে পাই না, দেখো যে এই ঘটনাটি হচ্ছে কি ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসের ঘটনা, যেখানে N/P রেশিও মোটামুটি 1.52 এর থেকে বেশি। যে সমস্ত রশ্মিগুলো নির্গত হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, তা ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করছে, ক্ষতিগ্রস্ত করছে। এটি স্বতঃস্ফূর্ত ঘটনা এবং বিরামহীন, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা থেমে থেমে এই ঘটনা ঘটবে এমন কিন্তু নয়। স্বতঃস্ফূর্তভাবে বিরামহীন কিন্তু ওই সমস্ত ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হয়েই চলেছে। এবং এর ওপর বাহ্যিক তাপ, চাপ, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র কোনো কারণে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে না। আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটি হচ্ছে দেখো যে তেজস্ক্রিয়তা হচ্ছে কি একটি নিউক্লিয় ঘটনা। আমি যেটা প্রথমেই বলছিলাম যে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটছে, সুতরাং এটি সম্পূর্ণভাবে এটি নিউক্লিয় ঘটনা। এর ফলে হচ্ছে কি যে পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলে যে ইলেকট্রন, যেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে সর্বদাই আবর্তিত হচ্ছে, তার সঙ্গে কিন্তু এই তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। ফলে মৌলের যে রাসায়নিক ধর্ম, যার সঙ্গে ওই ইলেকট্রনের গঠন সম্পর্কিত, তা কিন্তু তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করতে পারছে না। তাই আমি বলতে পারি যে রাসায়নিক পরিবর্তন তেজস্ক্রিয়তাকে কিন্তু প্রভাবিত করতে পারে না, যেহেতু এটি সম্পূর্ণভাবে একটি নিউক্লিয় ঘটনা। আবার এই নিউক্লিয় ঘটনা হওয়ার জন্য কি হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে ওই তেজস্ক্রিয় মৌল থেকে সর্বদাই তো রশ্মির বিকিরণ ঘটছে, তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটছে। এখন ওই তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের জন্য মৌলের পরমাণু নিউক্লিয়াসের কিন্তু আভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটছে। আর নিউক্লিয়াসের আভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটলে মৌলটার সম্পূর্ণভাবে রূপান্তর ঘটে। ফলে এক মৌল সম্পূর্ণভাবে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে। সুতরাং তেজস্ক্রিয়তায় অদৃশ্য রশ্মির ক্রমাগত বিকিরণের ফলে একটা মৌল এখন যে অবস্থায় যে মৌলরূপে অবস্থান করছে, কিছু সময় পর, কয়েক বছর পর সেই মৌলটা কিন্তু সম্পূর্ণভাবে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে। যেমন দেখো, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। ইউরেনিয়াম এই মৌলটা, এখান থেকে যদি তেজস্ক্রিয় রশ্মি, আলফা রশ্মি, এগুলো আমি পরে আলোচনা করব, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নিয়ে। তো এই আলফা রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে এটি সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে থোরিয়াম উৎপন্ন করছে, থোরিয়াম মৌলে পরিণত হচ্ছে। কাজেই তেজস্ক্রিয়তায় মৌলের রূপান্তর ঘটে, ট্রান্সমিউটেশন অফ এলিমেন্টস, এই ঘটনাটি কিন্তু ঘটছে। সুতরাং এই সমস্ত বৈশিষ্ট্যগুলি কিন্তু তেজস্ক্রিয়তায় লক্ষ্য করা যায়। এবার আসছি সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। এখন তেজস্ক্রিয় পদার্থে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের ফলে তেজস্ক্রিয় রশ্মির সর্বদাই বিকিরণ ঘটছে, এবং এর ফলে আসলে ঘটনাটা কি ঘটছে, নিউক্লিয়াসের বিঘটন ঘটছে। এই ঘটনাটিকেই কিন্তু মেপে নেওয়া হয় সময়ের সাপেক্ষে, এবং সেইটি হয় গিয়ে ওই তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। কীভাবে এটাকে ডিফাইন করা হয় না, তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলো নিউক্লিয়াসের বিঘটন ঘটছে সেই সংখ্যাটি হচ্ছে গিয়ে ওই তেজস্ক্রিয়তার সক্রিয়তা। যেমন এর এসআই একক বেকারেল। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি 1 সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি নিউক্লিয়াসের বিঘটন। আরও একটি একক আছে কুরি। 1 কুরি হচ্ছে গিয়ে 3.7 × 10 DPS, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। অর্থাৎ
প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক নিউক্লিয়াসে যখন বিঘটন ঘটবে তখন তার সক্রিয়তা হবে গিয়ে 120। এবার আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় রশ্মি নিয়ে। তো রাদারফোর্ড এই বিষয়ে একটা পরীক্ষা করেছিলেন, যেটিকে রাদারফোর্ডের পরীক্ষাও বলা হয়। উনি এই তেজস্ক্রিয় যে রশ্মিগুলো আমি লিখেছি পাশাপাশি আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, সেইগুলো আবিষ্কারের একটি পরীক্ষা নির্ধারণ করেন। তো সেই পরীক্ষার ব্যবস্থাটি ঠিক এই চিত্রের মতো। কি করা হয় না, এখানে জি হচ্ছে গিয়ে এই যে জি, এটি একটি অন্ধকার ঘরে রাখা প্রায় বায়ুশূন্য একটা পাত্র। এখানে এল, এই অন্ধকার ঘরের মধ্যে এই এল হচ্ছে গিয়ে মোটা সীসার দেওয়ালযুক্ত একটা ছোট পাত্র। এটা কিন্তু মোটা সীসার দেওয়াল এই এল, এবং এর ভিতরে এই আর হচ্ছে গিয়ে একটি তেজস্ক্রিয় পদার্থের নমুনা। এছাড়াও এইটি হচ্ছে গিয়ে আমি যদি নাম দিই এস, এই এস হচ্ছে গিয়ে এই পাত্রের মধ্যে একটি সূক্ষ্ম ছিদ্র, সরু ছিদ্র কিন্তু এটি, অর্থাৎ এই সরু ছিদ্রের মারফত এই তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি উল্লম্বভাবে নির্গত হবে এবং সেটি যাবে কোথায়, এই ফটোগ্রাফিক প্লেট পিতে। এছাড়াও এই তেজস্ক্রিয় রশ্মির গতিপথে এইভাবে যে ক্রস মার্ক করা আছে, এগুলি হচ্ছে গিয়ে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে, যেটি কিনা এই কাগজের তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে প্রযুক্ত হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে সমগ্র পরীক্ষা ব্যবস্থা। তো এই পরীক্ষায় যেহেতু তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়েছে, তাই প্রচুর সময়ের প্রয়োজন। এই পরীক্ষা অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর দেখা যায় যে এই ফটোগ্রাফিক প্লেটে 3 জায়গায় 3টে স্পট পড়েছে। প্রথমত এই যে এ রেখা আমি যেটা এঁকেছি বাঁ দিকে, এটা দেখা যাচ্ছে যে এই তেজস্ক্রিয় রশ্মি যেটি কিনা উল্লম্বভাবে এই আর নমুনা থেকে নির্গত হয়েছিল, সেটা তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে সামান্য বাঁ দিকে যায়। আরও একটি রেখা সি, যেটা তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে ডান দিকে বেশ কিছু পরিমাণ কিন্তু বিচ্যুত হয়, এবং আর একটি রেখা গতিপথ থেকে সামান্য মাত্র বিচ্যুত হয় না এবং প্রায় অবিচ্যুত অবস্থায় এটি সোজা ফটোগ্রাফিক প্লেটে এই বি বিন্দুতে গিয়ে স্পটটি তৈরি করে। এখন এই পরীক্ষা থেকে কি প্রমাণ হলো? প্রথমত দেখা যাচ্ছে যে এই এ স্পটটি বা এই এ রেখাটির কথা যদি আমি ভাবি, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করে দেখা যায় যে এই যে এ রেখাটি সেটি আসলে হচ্ছে গিয়ে আলফা রশ্মি, এবং এই আলফা রশ্মি হচ্ছে গিয়ে ভারী এবং ধনাত্মক আধানযুক্ত আলফা কণার স্রোত, তাই এটি তার গতিপথ থেকে সামান্য মাত্র বিচ্যুত হয়। এর থেকে বেশি পরিমাণে যেটি বিচ্যুত হয়েছে সি রেখাটি, সেটি হচ্ছে গিয়ে ফ্লেমিংয়ের ওই বাম হস্ত নিয়ম প্রয়োগ করে দেখা যায় যে এটি হচ্ছে গিয়ে বিটা রশ্মি, এবং এগুলো হচ্ছে গিয়ে হালকা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত বা বিটা কণার স্রোত, ফলে এটি বেশি বিচ্যুত হয় তার গতিপথ থেকে। এবং শেষ এই যে সি রেখাটি, সেটি হচ্ছে গিয়ে গামা রশ্মি, সেটি প্রায় অবিচ্যুত অবস্থায় ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, যেহেতু এটি হচ্ছে গিয়ে নিস্তড়িত। এইভাবে এই পরীক্ষা ব্যবস্থায় দেখা যায় যে একটি তেজস্ক্রিয় পদার্থ থেকে যে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ ঘটছে সেগুলি হচ্ছে গিয়ে এই 3টি আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। এরপর এই আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি এদের মধ্যে ধর্মের তুলনা করব। তো প্রথমে দেখো আলফা রশ্মি, যেটা আমরা জানলাম যে অপেক্ষাকৃত ধনাত্মক এবং অপেক্ষাকৃত ভারী এবং ধনাত্মক আলফা কণার স্রোত হচ্ছে গিয়ে আলফা রশ্মি। এখন এই আলফা কণাগুলো কি না, এদের আধান হচ্ছে গিয়ে ধনাত্মক
এবং এর আধানের পরিমাণ হচ্ছে গিয়ে +2e, অর্থাৎ দুটি ইলেকট্রনের আধানের সমান, এবং এই আধান কিন্তু ধনাত্মক। অপরদিকে যদি দেখি বিটা কণা, যেগুলি বিটা রশ্মির মধ্যে রয়েছে, সেগুলি হচ্ছে গিয়ে আসলে এক একটা ইলেকট্রন, ফলে এর আধান একটি ইলেকট্রনের আধানের সঙ্গে সমান। আর গামা রশ্মি হচ্ছে গিয়ে সেখানে নিস্তড়িত। এরপর ভরের দিকে যদি তাকাই তাহলে দেখব এক একটি আলফা কণা 4টি প্রোটনের ভরের সঙ্গে সমান, এবং এই মান হয় 1.67 × 10⁻27 কেজি × 4। এটি হচ্ছে গিয়ে একটি প্রোটনের ভর। কাজে এই ভর এই সমস্ত কণা বা এই সমস্ত রশ্মির চাইতে, রশ্মি বলবো না, এই সমস্ত কণার চাইতে বেশি, বিটা কণার চাইতে অনেকটাই বেশি। অপরদিকে বিটা কণাগুলি যেহেতু এক একটা ইলেকট্রন, তাই এর ভর হচ্ছে গিয়ে ইলেকট্রনের ভরের সঙ্গে সমান। গামা রশ্মি ভরহীন। তাহলে আমি যদি প্রকৃতির কথা দেখি, প্রকৃতির দিকে তাকাই, তাহলে দেখব আলফা কণাগুলি আসলে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, যেহেতু এটি দুটি প্রোটন এবং দুটি নিউট্রনের সমন্বয়ে গঠিত হচ্ছে। যেহেতু ভর সংখ্যা 4 এবং পারমাণবিক সংখ্যা 2, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আলফা কণার মধ্যে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন কিন্তু বর্তমান, ফলে এটি একটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস আসলে। অর্থাৎ আলফা কণাগুলি হচ্ছে এইভাবে He2 4, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা হচ্ছে গিয়ে 4, ফলে এটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস আসলে। অপরদিকে বিটা কণাগুলি তো বললামই যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। আর গামা রশ্মি হচ্ছে গিয়ে আসলে উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় বিকিরণ। দৃশ্যমান আলোর মতোই এগুলি হচ্ছে গিয়ে এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ, এবং এর গতিবেগ কিন্তু যে কোনো মাধ্যমে আলোর গতিবেগের সঙ্গেই সমান। এবার আসছি ভেদন ক্ষমতা। যেহেতু আলফা রশ্মির মধ্যে যে আলফা কণাগুলো পেলাম সেগুলো হচ্ছে গিয়ে ভারী কণা, তাই এর ভেদন ক্ষমতাও কম হবে। বায়ুতে অতি অল্প 3 to 8 সেন্টিমিটার মাত্র। 0.1 সেন্টিমিটার অ্যালুমিনিয়াম পাত এই রশ্মিকে সম্পূর্ণরূপে শোষণ করে নেয়। বিটা কণা অপেক্ষাকৃত হালকা, তাই এর ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। বায়ুতে কয়েক মিটার এবং 1 সেন্টিমিটার পুরু আলফা পাত এই রশ্মিকে শোষণ করে ফেলবে। অপরদিকে গামা রশ্মি ভেদন ক্ষমতা অনেক বেশি, এবং বায়ুতে দেখা যায় প্রায় কয়েকশো মিটার এর ভেদন ক্ষমতা। এবার আসছি আয়নন ক্ষমতা। আয়নন ক্ষমতা আসলে কি? আয়নন ক্ষমতা হচ্ছে গিয়ে যে এই সমস্ত যে কণাগুলি, আলফা কণা, বিটা কণা বা গামা রশ্মি, এগুলিকে যখন কোনো গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে পাঠানো হয়, তখন সেই গ্যাসীয় পদার্থের পরমাণুর বহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলি আছে সেই ইলেকট্রনগুলিকে তার কক্ষচ্যুত করে দেয়, ফলে সেই পরমাণুটিকে সে কী করে? আয়োনাইজড করে। এই ঘটনাটি হচ্ছে গিয়ে আয়নন ক্ষমতা। এবং এই আয়নন ক্ষমতা যদি তুলনা করি তাহলে দেখি যে আলফা কণার কিন্তু আয়নন ক্ষমতা সর্বোচ্চ। তার কারণ এর ভেদন ক্ষমতা কম, ফলে এটি বেশিক্ষণ ধরে কিন্তু কোনো গ্যাসীয় মাধ্যমে অবস্থান করবে, যেহেতু এর গতিবেগ কম হবে, ভারী বলে। আলফা কণাগুলি যেহেতু ভারী, তাই এর গতিবেগ কম, ফলে এটি বেশিক্ষণ ধরে এই গ্যাসীয় মাধ্যমে থাকবে, ফলে এর আয়নন ক্ষমতা বেশি হবে, তাই এটি সর্বোচ্চ হয়। বিটা কণার ক্ষেত্রে এর মান মাঝারি, অর্থাৎ আলফার চাইতে কম, আবার গামার চাইতে বেশি, গামা রশ্মির চাইতে বেশি। কেমন মান? না আলফা রশ্মির 100 ভাগের 1 ভাগ হচ্ছে গিয়ে এর আয়নন ক্ষমতা,
অপরপক্ষে গামারশ্মি যেহেতু তীব্র গতিসম্পন্ন, প্রায় আলোর গতিবেগের সমান, তাই এটির আয়নন ক্ষমতা অত্যন্ত কম। আমি ভেদন ক্ষমতার অনুপাতের একটি তুলনা দিয়েছি আলফা, বিটা এবং গামার মধ্যে। সেটি দেখা যায় 1:10⁻²/10⁻⁴, অর্থাৎ আলফার চাইতে বিটা রশ্মির ভেদন ক্ষমতা প্রায় 100 গুণ বেশি, এবং আলফা রশ্মির চাইতে, আলফা কণার চাইতে গামা রশ্মির ভেদন ক্ষমতা প্রায় 1000 গুণ বেশি। আরও একটি বিশেষ বিষয় এখানে আমি আলোচনা করে আজকের এই অংশটি শেষ করব, সেটি হচ্ছে গিয়ে বিটা কণা। আমরা জানলাম যে বিটা কণা হচ্ছে গিয়ে আসলে ইলেকট্রন। আবার এও জেনেছি যে বিটা কণার স্রোত হচ্ছে কি বিটা রশ্মি, এবং এই বিটা রশ্মি নির্গত হবে ওই ভারী মৌলের পরমাণুগুলির নিউক্লিয়াস থেকে। তাহলে বিটা কণা যদি ইলেকট্রন হয়, তাহলে এই ইলেকট্রনটি সততই পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করছে। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে তো কোনো ইলেকট্রন থাকতে পারে না। ইলেকট্রন তো থাকে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন মহলে। ফলে আসলে এই ইলেকট্রনটি এলো কীভাবে, যেটি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়? তার কারণ পরমাণুর নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকার কথাই নয়। তাহলে এই যে বিটা কণা বা এই যে ইলেকট্রনটি বলছি, সেটির উৎপত্তি হলো কীভাবে? না, হয় কি পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয় তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের সময়, তখন দেখো এই সমীকরণে দেখা যাচ্ছে যে একটি ইলেকট্রনও কিন্তু উৎপন্ন হয়। নিউট্রন প্রোটনে রূপান্তরিত হওয়ার সময় কিন্তু এই ঘটনাটি ঘটে। এখন এই ইলেকট্রন যেহেতু পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করছে এবং এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের কিন্তু কোনো বল কাজ করে না, তাই ইলেকট্রন, এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন আর নিউক্লিয়াসে থাকে না। সেটি তখন নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে আসে, যেটি হচ্ছে কি আসলে বিটা কণা।